আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা। আপনারা কি জানেন যে বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের যে খাত, সেই খাতের নাম কি? অথবা এই খাত থেকে আসলে বাংলাদেশে প্রতি বছর কত টাকা আসে, কত কোটি টাকা বাংলাদেশে রপ্তানি করে? হ্যাঁ, আপনারা সকলে ধরেছেন আজকে আমাদের এই আলোচনার বিষয় চামড়া শিল্প এবং চামড়া শিল্পকে নিয়ে। চামড়া শিল্প নিয়ে আসলে কারা কার সাহায্য করতেছে, এই শিল্পকে ধ্বংস করার জন্য পিছন থেকে কারা কলকাঠি নাড়তেছে, অথবা চামড়া শিল্পের এই মুমূর্ষু অবস্থা থেকে উত্তরণের উপায় কি, দেশের অর্থনীতিতে চামড়া শিল্প আরও কীভাবে অবদান রাখতে পারে। চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। যদি আলোচনা আপনাদের ভালো লাগে, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি পারেন পারতপক্ষে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের আলোচনার বিষয় চামড়া শিল্প। চামড়া শিল্পের যে অপার সম্ভাবনা, যে বিশাল সম্ভাবনার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা নিয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতেই দেখে নেওয়া যাক এই শিল্পের সম্ভাবনা কেমন। বাংলাদেশের অর্থনীতির প্রধান যে তিনটি স্তম্ভের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটি হলো তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ থেকে ৮৫% টাকা এই তৈরি পোশাক শিল্প থেকে আসে। ২ নম্বর যে খাতটি হলো সেটি হলো চামড়া শিল্প, এবং ৩ নম্বর যে খাতটি সেটা হলো প্রবাসী আয় বা রেমিটেন্স। বাংলাদেশের চামড়া শিল্প থেকে সরকারের প্রত্যাশা অনেক বেশি, এবং আপনারা হয়তো সকলে জানেন যে প্রতি বছর ১০০ কোটিরও অধিক রপ্তানি আয় হয় আমাদের এই চামড়া শিল্প থেকে। ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ১১ মাসের যে হিসাব, সেই হিসাবে বাংলাদেশ সরকার ৯৬,১৫,০০,০০০ টাকা আয় করে এই চামড়া শিল্প থেকে। ২০২২-২৩ অর্থ বছরে এই খাত থেকে আয় হয় $১২২,৩৬,০০,০০০, এবং ২০২১-২২ সেশনেও এ খাত থেকে প্রায় $১২৫ কোটি ইনকাম হয় বা আয় হয় এই চামড়া শিল্প থেকে। তার মানে বোঝাই যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের প্রবৃদ্ধিতে চামড়া শিল্পের অবদান কত বেশি ব্যাপক। বিপুল এই সম্ভাবনার এই খাতের এই চামড়া শিল্প বা চামড়া জাতের পণ্যের যে চাহিদা সারা বিশ্বব্যাপী দিন দিন বাড়তেছে, এবং ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করা যায়। এখন বিপুলের সম্ভাবনার এই খাতে বাংলাদেশ কেন পিছিয়ে পড়তেছে? আপনারা সকলে জানেন যে বাংলাদেশের যে ইতিহাস, চামড়া শিল্পের যে ইতিহাস, সে এক সময় খুব রমরমা ইতিহাস ছিল। সারা বিশ্বে যখন চামড়া শিল্পের চামড়াজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়তেছে, সেখানে বাংলাদেশ হাঁটতেছে ঠিক তার উল্টো পথে। যদিও দেশ স্বাধীনের পর ট্যানারির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে, কিন্তু যে অনুপাতে অর্থনীতিটা বাড়ার কথা ছিল, অর্থনীতির আকার বাড়ার কথা ছিল, সেই অনুপাতে অর্থনীতির আকার আসলে বাড়েনি। 1940-এ প্রথম ট্যানারি স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশে ট্যানারির সংখ্যা প্রায় 230 থেকে 250-এর মতো। যদিও 2017 সালের পর থেকে কিছু কিছু ট্যানারি আসলে বন্ধ অবস্থায় আছে বা বন্ধ হচ্ছে। এখানে এই শিল্পে পিছিয়ে পড়ার যে কিছু কারণ, সেই উল্লেখযোগ্য কিছু কারণ আসলে তুলে ধরা যাক। প্রথমতই যে কারণটি আসে সেটি হলো ইউরোপ আমেরিকার বাজার ধরতে না পারা। আপনারা সকলে জানেন যে ইউরোপ আমেরিকার চামড়া শিল্পের ব্যাপক চাহিদা এবং সবচেয়ে বড় বাজার। এই বাজার ধরতে গেলে আসলে তাদের কিছু মানদণ্ড আছে, তাদের কিছু ক্রাইটেরিয়া আসলে পূরণ করতে হয়। বাংলাদেশের সরকার, বাংলাদেশের ট্যানারি মালিকগুলো আসলে সেই ক্রাইটেরিয়া আসলে পূরণ করতে পারেনি, যার ফলে বাংলাদেশের বাজার এখন পর্যন্ত ইউরোপ আমেরিকায় সেভাবে গড়ে ওঠেনি। হেমায়তপুরে যে চামড়া শিল্প আছে, সেই চামড়া শিল্প নগরের ব্যাপক দূষণের কারণে এবং শ্রমিকদের জীবনমান আসলে উন্নত থাকার কারণে ইউরোপ আমেরিকার বাজারটা বা ইউরোপ আমেরিকার যে বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ডগুলো, সেই ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে সরাসরি চামড়া কেনে না। ফলে বাংলাদেশের অধিকাংশ চামড়া আসলে চীনে বিক্রি হয়, এবং আপনারা সকলে জানেন যে বাংলাদেশ এক প্রকার বাধ্য হয়ে চীনের কাছে আমাদের এই চামড়াগুলো কী করে বিক্রি করে, এবং পরবর্তীতে চীন এই চামড়াগুলোকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বা এই চামড়া থেকে চামড়াজাত পণ্য উৎপাদনের ফলে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এর 2 নম্বর যে কারণটা আসলে বলা যায় সেটি হলো সরকারি ঋণের স্বল্পতা এবং ঋণ খেলাপি। আপনারা সকলে জানেন যে দেশে প্রতি বছর ঈদের আগে ট্যানারি শিল্পের মালিকদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ দেওয়া হয়, এবং এই ঋণের পরিমাণ সেটা কোটি কোটি টাকা। কিন্তু এই মালিকদের অসততা, ট্যানারি মালিকদের কুচিন্তা এবং তাদের ঋণ পরিশোধ না করার মন মানসিকতা থেকে আসলে তারা ঋণ পরিশোধ করে না বা আসলে ঋণ পরিশোধ করতে চায় না, যার ফলে সরকারও এ খাত থেকে আসলে ঋণ দেওয়া থেকে পিছিয়ে আসতেছে, এবং সরকারও আর সেভাবে আগের মতো ঋণ দিচ্ছে না। তো
তো চিন্তা করা যায়, যেখানে সরকার নিজে উৎসাহ দিচ্ছে যে ঋণ নেন, ঋণ নিয়ে আপনার এই ব্যবসাটা করেন, কিন্তু আমরা যারা ট্যানারি মালিক আছি তারা কি করতেছি, আসলে ওই ঋণ নিয়ে আর ঋণ দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, ঋণ ফেরত দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। যার ফলে সরকারের আসলে যে নীতি, ঋণ দেওয়ার যে নীতি, সেই নীতি থেকে সরকার ফিরে আসতেছে। আসলে এখানে এক ধরনের স্বচ্ছতার অভাব এবং টাকা ফেরত পাওয়ার যে নিশ্চয়তা নাই, সেই নীতি থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারিনি। এর 3 নম্বর যে একটা উল্লেখযোগ্য কারণ, সেই কারণটি হলো আসলে আমাদের দক্ষ শ্রমিকের অভাব, দক্ষ জনবলের অভাব। যদিও আপনারা জানেন যে এই খাতে, চামড়া শিল্পের এই খাতে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ সরাসরি জড়িত, এবং এই 8 থেকে 10 লক্ষ মানুষ সবাই যে আসলে খুব দক্ষ বা খুব এক্সপার্ট, সবাই যে এই কাজে খুব বেশি ভালো সেটা না। এবং এইখানে এই চামড়া শিল্পে কাজ করার জন্য যে দক্ষ শ্রমিক তৈরি করবে, দক্ষ জনগোষ্ঠী তৈরি করবে, এইরকম চিন্তাভাবনা আসলে ট্যানারি শিল্পের মালিকদেরও নাই, অথবা সরকারের কাছ থেকে এরকম কোনো আসলে কোনো উদ্যোগ আসলে এখন পর্যন্ত চোখে পড়েনি। যার ফলে এখন পর্যন্ত এত বিপুল সম্ভাবনা থাকার পরেও এ খাতে বা এই শিল্পে কোনো দক্ষ জনগোষ্ঠী তৈরি হয়নি। এখনও আমাদের আসলে চামড়া শিল্পে বা ট্যানারি শিল্পের কোনো এক্সপার্ট, আসলে কোনো ডিজাইনার হায়ার করতে হয় বিদেশ থেকে, এবং যার ফলে হাজার হাজার কোটি টাকা আবার বিদেশে চলে যায়। এছাড়া আরেকটি কারণ আছে, সেটাই হলো আসলে চামড়া চোরাচালান। চামড়া চোরাচালানকারীরা আসলে চামড়া চোরাচালানকারী এবং আসলে সিন্ডিকেট, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী, তারা আসলে চামড়া শিল্পটাকে পিছিয়ে পড়ার জন্য একটা অন্যতম প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করে। প্রতি বছর অসংখ্য চামড়া বিদেশে পাচার হয়। এখন চামড়া শিল্পের এই ধসে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? এই কথা নিঃসন্দেহে বলা যায় যে চামড়া শিল্পের এই ধসে, চামড়া শিল্পের এই মুমূর্ষু অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো আমাদের দেশের অর্থনীতি। তাছাড়া প্রতিটি খুচরা ব্যবসায়ী, মৌসুমি ব্যবসায়ী, দিন শেষে সাধারণ মানুষ বিশাল ক্ষতির সম্মুখীন বা বিশাল ক্ষতির শিকার। দেশে চামড়া যত চাহিদা, এই চাহিদার 50 থেকে 55% চাহিদা আসলে পূরণ হয় এই ঈদের সময়। এবং এই ঈদের সময় সাধারণ মানুষ চামড়াগুলো বিক্রি করে ফকির, মিসকিন এবং দুস্থদের মাঝে আসলে কী করে, এ টাকাটা বিতরণ করে। কেউ কেউ আবার কী করে, বিভিন্ন এতিমখানা এবং হাফিজা মাদ্রাসায় এই চামড়াগুলো দান করে। কিন্তু বর্তমান যে অবস্থা, বর্তমানে চামড়ার যে দাম, এই চামড়ার এই দাম বা ন্যায্য দামের অভাবে অনেক মানুষ আসলে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অনেক মানুষ তাদের লাভের টাকা তো দূরের কথা, আসল টাকা দিয়ে লোকসানের মুখে পড়েছে। এবং সাধারণ মানুষ আসলে চামড়া শিল্পের এই টাকা নিয়ে আসলে খুব বেশি আর উৎসাহ বা উদ্দীপনা তাদের ভিতরে নাই। তারা আসলে এই বিষয়ে আসলে খুব বেশি কথা বলতে চায় না। তারা জানে আসলে যে তাদের চামড়াটা নষ্ট হয়ে যাবে, এবং তাদেরকে খুব কি বলা হয়, মাগনায় বা খুব অল্প দামে, খুব স্বল্প দামে আসলে চামড়াটা বিক্রি করতে হবে, এটাই যেন তাদের নিয়তি। আসলে অবস্থা কি আসলে শুরু থেকে এরকম ছিল? না। চামড়া এবং চামড়া শিল্পের একসময় রমরমা বাজার ছিল এই বাংলাদেশ। এবং চামড়া, যে কাঁচা চামড়া, এই কাঁচা চামড়া 2013 সালেও আসলে দেখা যায় কাঁচা চামড়ার কত বেশি চাহিদা ছিল এবং কত বেশি দাম ছিল। আমি একটা সমীক্ষা আপনাদেরকে দেখাই, একটা সাধারণ একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি। 2013 সালে একটি মাঝারি মানের যে চামড়া, সে চামড়া আসলে বিক্রি হতো 1500 থেকে 2000 টাকায়, এবং হাজারের নিচে কোনো চামড়া আসলে পাওয়া যেত না। সেখানে 2013 সালে প্রতি বর্গফুট চামড়ার দাম ছিল, গরুর চামড়ার দাম ছিল 90 থেকে 100 টাকা, এবং প্রতি বর্গফুট ছাগলের চামড়ার দাম ছিল 55 থেকে 60 টাকা, 45 থেকে 55 টাকার মধ্যে। বর্তমানে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম কত জানেন? বর্তমানে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম, সরকার নির্ধারিত যে দাম, সেটি হলো 55 থেকে 60 টাকা। তাও আবার সেটাকে লবণ মাখতে হবে, লবণ মিশ্রিত করতে হবে। যেখানে 2013 সালে ছাগলের চামড়ার দাম ছিল 45 থেকে 55 টাকার মধ্যে, সেখানে আসলে গরুর চামড়ার দাম এখানে এত টাকায়। আপনি 1 লাখ 2 লাখ টাকার গরুর চামড়া আসলে 500 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। এতটা করুণ অবস্থা বর্তমান চামড়ার বাজারের। এর জন্য দায়ী কে? চামড়ার এই অবস্থার জন্য, চামড়ার ন্যায্য দাম থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার জন্য আসলে যে দায়ী, তার 1 নম্বর যে দায়ী আসলে অসাধু ট্যানারি ব্যবসায়ীরা, সিন্ডিকেট সাথে যারা জড়িত তারা, এবং মোটা দাগে যারা চামড়া চোরাচালানকারী তারা। এবং এই চামড়া চোরাচালানকারীর সাথে তাদের বিভিন্ন এজেন্ট, বিভিন্ন খুচরা ব্যবসায়ী এবং কিছু কিছু মৌসুমি ব্যবসায়ী আসলে এটার সাথে জড়িত। আর যথাযথ পদক্ষেপের অভাব এটা সব জায়গায় আছে। আসলে চামড়া চোরাচালানকারী এতটাই নিকৃষ্ট যে তারা গরিবের হক মেরে আর দেশের ক্ষতি করে নিজের আখেরটা গোছাতেই ব্যস্ত। তারা আসলে সবসময় চায় যে দেশের অর্থনীতিটা কোথায় যাওয়া যাক আর তাদের নিজের জন্য লাভ হয়।
এবং পরিশেষে চামড়া চোরাচালানকারী, চামড়ার অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী এবং অসাধু যারা ট্যানারি ব্যবসায়ী আছে, দিন শেষে তারা আসলে এটাই চায় যে আসলে দেশের অর্থনীতি, সাধারণ মানুষের হক, গরিবের টাকা, এগুলো তাদের কাছে কোনো বিষয় না। আর তারা শুধু চায় তাদের নিজের লাভ। তাদেরকে আসলে চিহ্নিত করা সবাই এসেছে। তাদেরকে জনগণের সামনে এই যে একটা এহনগর্হিত একটা কাজ, এই কাজের আসলে জনগণের সামনে তাদের আসলে বিচারের মুখোমুখি করা দরকার এবং তাদের শাস্তি নিশ্চিত করা দরকার। তাদেরকে আসলে জনগণের সামনে প্রকাশ্যে আসলে শাস্তি দেওয়া উচিত, কেন তারা এই কাজটি করতেছে। উপসংহারে আসলে এতটুকুই বলবো, যারা অসাধু ব্যবসায়ী আছেন, যারা অসাধু সিন্ডিকেটের সাথে জড়িত আছেন, যারা চামড়া চোরাচালানকারী আছেন, তাদের মতি ফিরে আসুক, তাদের সুবুদ্ধির উদয় হোক, দেশের অর্থনীতিতে চামড়া শিল্প আরও বেশি করে অবদান রাখুক। চামড়া শিল্পর যে ব্যাপক সম্ভাবনা, অপার সম্ভাবনা, সেটি দিন দিন আসলে প্রকাশিত হোক, প্রস্ফুটিত হোক, বা দেশের মানুষ এটা থেকে উপকৃত হোক। দেশের মানুষের অর্থনীতিতে দেশের মানুষের ভাগ্যের চাকা আসলে চামড়া শিল্পের মাধ্যমে ফিরে আসুক, ভাগ্যের চাকা আসলে পাল্টে যাক। এই কামনায় আজকের এই ভিডিও আমরা শেষ করলাম। আলোচনাটুকু আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সবাইকে।